Dear all the viewers, Assalamu alaikum. Welcome to my channel once again. আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের উপর একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব আনসার করা যায়। এছাড়া কোন কোন বিষয়গুলো দৃষ্টিতে রেখে কোন কোন সূত্রগুলো কিভাবে প্রয়োগ করে খুব সহজে আনসার করতে হয়। মনে রাখবে কতগুলো সূত্রকে মুখস্থ করে মনে রাখা যতটাই সহজ, ঠিক পরীক্ষাতে আনসার করাটা ঠিক ততটাই কঠিন। কারণ আমরা যতই সূত্র জানি না কেন, প্র্যাকটিক্যালি সেই সূত্রগুলোকে পরীক্ষাতে অ্যাপ্লাই করাটাই একজন শিক্ষার্থীর আসল কাজ বা তার দক্ষতা। আশা করছি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের সেই দক্ষতার অনেকাংশেই উন্নতি ঘটবে। সো লেট গেট স্টার্টেড। মূল প্র্যাকটিসে যাওয়ার পূর্বে রাইট ফর্ম অফ ভার্বের জন্য প্রয়োজনীয় সূত্রসমূহকে এক নজর দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রুলসগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের পূর্বের রাইট ফর্ম অফ ভার্ব ভিডিওটি দেখে নিতে পারো। রাইট ফর্ম অফ ভার্বের আনসারের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্যাসেজটির প্রত্যেকটি সেন্টেন্সের সঠিকভাবে অনুবাদ করার চেষ্টা করতে হবে। মনে রাখবে একটি সেন্টেন্সের টেন্স এবং ভার্বটির ফর্ম নির্ণয় করতে অনুবাদের কোনো বিকল্প নেই। যেমন বাংলাদেশ ফেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এর সঠিক অনুবাদটি হওয়ার কথা বাংলাদেশ বেকার সমস্যার মোকাবেলা করছে। বিষয়টি মনোযোগ দিয়ে চিন্তা করলে আমরা দেখতে পাবো এটি একটি চলমান ঘটনা। তাই আমাদের ইংরেজি উক্ত বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, আর এই জন্যেই এই বাক্যটিকে আমরা ইজ ফেসিং দিয়ে আনসার করতে হবে। প্রত্যেকটি বাক্যকে আলাদা আলাদা অনুবাদ করার পর দেখতে হবে বাক্যটি অ্যাক্টিভ মুডে রয়েছে নাকি প্যাসিভ মুডে রয়েছে। কারণ অ্যাক্টিভ মুডে থাকলে আনসারটি একরকম হবে, আর প্যাসিভ মুডে রইলে বাক্যটি অন্যভাবে আনসার করতে হবে। আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে একটি বাক্য দেখে বুঝতে পারবো যে বাক্যটি অ্যাক্টিভ মুডে রয়েছে নাকি প্যাসিভ মুডে রয়েছে। বিষয়টিকে খুব সহজে বোঝার জন্য নিচের এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। প্রথম এক্সাম্পলটি হচ্ছে কম্পিউটার ইনভেন্ট মেনি ইয়ার্স অ্যাগো। লক্ষ্য করলে দেখতে পাবে বাক্যটির মধ্যে ইনভেন্ট হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে কম্পিউটার। মজার বিষয় হচ্ছে এই বাক্যটিতে ইনভেন্ট মানে আবিষ্কারের কাজটি কম্পিউটারে করতে পারছে না। আবার দ্বিতীয় বাক্যটি হচ্ছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটিতেও স্পিক হচ্ছে ভার্ব এবং ইংলিশ হচ্ছে সাবজেক্ট, কিন্তু মজার বিষয় হচ্ছে এই স্পিকের কাজটি কিন্তু ইংলিশ দ্বারা সম্পাদিত হচ্ছে না। অর্থাৎ প্রথম দুটি বাক্যের সাবজেক্টগুলো দ্বারা উক্ত বাক্যগুলোর ভার্বের কাজ সম্পাদন হচ্ছে না। তাই আমরা বলতে পারি এই দুটি বাক্য প্যাসিভ মোডে রয়েছে। অর্থাৎ কোনো সেন্টেন্সের ভার্ব যদি উক্ত সেন্টেন্সের সাবজেক্ট কর্তৃক সম্পাদিত না হয় তাহলে ওই বাক্যগুলোকে আমরা প্যাসিভ বলবো। আর প্যাসিভ ভয়েসের আনসার করার ক্ষেত্রে সব সময় টেন্স অনুসারে অক্সিলারি দিতে হবে এবং তারপরে ভার্বটির ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে। যেমন প্রথম বাক্যটি অতীতকাল বুঝিয়েছে, তাই আমরা ইনভেন্টের পূর্বে ওয়াজ দিয়ে ইনভেন্টেড লিখব, এবং পরেরটি প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমরা লিখব ইজ স্পোকেন। পরবর্তী এক্সাম্পলটি লক্ষ্য করলে দেখতে পাবে বাক্যটির ভার্ব হচ্ছে রাইট এবং বাক্যটির মধ্যে সাবজেক্ট হচ্ছে হি। মজার বিষয় হচ্ছে এই বাক্যটির যে ভার্ব রয়েছে সেই ভার্বটি সাবজেক্ট দ্বারা সম্পাদন করা সম্ভব, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ সম্পাদন করতে পারছে। সাবজেক্ট দ্বারা উক্ত বাক্যের ভার্বটি সম্পাদিত হচ্ছে বিদায় আমরা বলতে পারি এই বাক্যটি অ্যাক্টিভ মুডে রয়েছে। এবার হয়তো আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে, বাক্যটি অ্যাক্টিভ মুডে থাকলে আমরা আনসারটি কিভাবে করব। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বাক্যটির ফিনিট ভার্ব ঠিক করতে দেওয়া হয়েছে নাকি নন ফিনিট ভার্ব ঠিক করতে দেওয়া হয়েছে। যদি বাক্যটির ফিনিট ভার্ব ঠিক করতে দেওয়া হয় তবে আনসারটি করার সময় অবশ্যই টেন্সের সাহায্য নিয়েই করতে হবে, অথবা মডেল অক্সিলারির ব্যবহার দেখে তোমাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন
উল্লেখিত বাক্যটিতে রাইট ব্যতীত অন্য কোনো ভার্ব না থাকায় রাইটটি এই বাক্যে ফাইনিট ভার্ব বা মেইন ভার্বের কাজ করছে। তাই এই বাক্যটিকে টেন্সের সাহায্য নিয়েই আনসার করতে হবে। বাক্যটিকে লক্ষ্য করলে দেখতে পাবে বাক্যটির মধ্যে নাও একটি ওয়ার্ড রয়েছে, আর আমরা জানি বাক্যে নাও থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাই এই বাক্যটির আনসার হবে ইজ রাইটিং। এবার আরও দুটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পলগুলো লক্ষ্য করলে দেখতে পাবে প্রথম বাক্যটিতে ইজ হচ্ছে মেইন ভার্ব, কিন্তু আমাদেরকে যে ভার্বটি চেঞ্জ করতে বলা হচ্ছে সেই ভার্বটি মেইন ভার্বের বাইরে একটি অতিরিক্ত ভার্ব। আবার দ্বিতীয় এক্সাম্পলটি লক্ষ্য করলে দেখতে পাবে বাক্যটির মধ্যে ওয়ান্ট মেইন ভার্বের দায়িত্ব পালন করছে, কিন্তু আমাদেরকে ফর্ম চেঞ্জ করতে বলা হচ্ছে বাই ভার্বটির, যেটি উক্ত বাক্যের নন ফিনিট ভার্বের কাজ করছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে মেইন ভার্ব বা ফিনিট ভার্ব ব্যতীত বাক্যের অন্য কোনো ভার্ব অর্থাৎ এডিশনাল ভার্ব বা নন ফিনিট ভার্বকে ফর্ম চেঞ্জ করতে হলে আমরা সাধারণত ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব, অথবা ভার্বটির সামনে টু লিখব, অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করে দেব। যেমন প্রথম বাক্যটির আনসার হবে রিডিং, দ্বিতীয় বাক্যটির আনসার হবে টু বাই। আশা করছি এই ফরম্যাটটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের আর কোনো সমস্যাই থাকবে না। তাই চলো রাইট ফর্ম অফ ভার্বের উপরে আমরা একটি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করি এবং প্রত্যেকটি আনসারের অ্যানালাইজ সহ দেখে আসি। Teach is a noble profession. A teacher teaches his students from the core of his heart. He teaches his students with a view to give the light of education. By get the light of education, students can enlighten their insight. The students learn their lesson now as their teachers instruct them. But the students nowadays act as though they know everything. They are not pay heed to their teachers' advice. But the students must be careful in their studies lest they fail to secure good marks. টিচ ইজ আ নোবেল প্রফেশন। বাক্যটিকে লক্ষ্য করলে দেখতে পাবে বাক্যটির মধ্যে অবস্থিত ইজ হচ্ছে মেইন ভার্ব, তাই টিচ শব্দটি বাক্যে নন ফিনিট ভার্বের কাজ করছে। নন ফাইনিট হওয়ায় টিচ শব্দটি এখানে টিচিং হবে, অথবা টু টিচ হবে, অথবা টট হবে। টিচ শব্দটি বাক্যের সাবজেক্টের স্থানে থাকার কারণে টিচ শব্দটির নাউন ফর্ম করে বসাতে হবে, অর্থাৎ টিচের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ আইএনজি যুক্ত করলে সাধারণত ভার্ব নাউনের কাজ করে। দ্বিতীয় বাক্যটিকে সঠিকভাবে অনুবাদ করলে দেখা যায় বাক্যটি দ্বারা অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য একটি ব্যাপার বুঝিয়েছে। তাই এই বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আনসার করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এই বাক্যটিতে এ টিচার শব্দটি সিঙ্গুলার হওয়ায় টিচ শব্দটির সাথে ইএস যুক্ত করতে হবে, অর্থাৎ আনসার হবে টিচেস। তৃতীয় বাক্যটিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখতে পাবে ভার্বের পূর্বে উইথ এ ভিউ টু একটি ফ্রেজ প্রিপোজিশন রয়েছে। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাই আনসারটি হবে গিভিং। আমরা জানি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। উল্লেখিত বাক্যটির ভার্বের পূর্বে বাই রয়েছে, বাই প্রিপোজিশন হওয়ায় গেটের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ আনসার হবে গেটিং। আমরা জানি মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম দিতে হয়, অর্থাৎ ভার্বটি অপরিবর্তিত থাকে। উল্লেখিত বাক্যটিতে ক্যান মডাল অক্সিলারি থাকার কারণে এনলাইটেন অপরিবর্তিত থাকবে। স্ক্রিনে উল্লেখিত বাক্যটি এস যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্স, তাই বাক্যটিতে উল্লেখিত দুটি ক্লজই সেম টেন্সে থাকবে।
সঠিকভাবে অনুবাদ করলে দেখতে পাবে বাক্যটি দ্বারা চলমান কোনো কাজকে বোঝাচ্ছে। এছাড়া বাক্যটিতে অবস্থিত নাও শব্দ দ্বারা বোঝা যাচ্ছে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই প্রথম আনসারটি হবে আর লার্নিং এবং দ্বিতীয় আনসারটি হবে আর ইনস্ট্রাক্টিং। কমপ্লিটিং দ্য সেন্টেন্সের স্ট্রাকচার থেকে আমরা জানতে পারি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ শেষের ক্লজটিতে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তাই উল্লেখিত বাক্যটিতে নো এর ফার্স্ট ফর্ম নিউ ব্যবহৃত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে এম ইজার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। উল্লেখিত সেন্টেন্সটিতে সাবজেক্টের পরে আর থাকায় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ আনসার হবে পেইং। কমপ্লিটিং দ্য সেন্টেন্সের নিয়ম অনুসারে কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে শেষের ক্লজটিতে ভার্বের পূর্বে শুড অথবা মাইট ব্যবহৃত হবে। স্ক্রিনে উল্লেখিত বাক্যটির মাঝে লেস্ট অবস্থিত থাকায় পরবর্তী ভার্ব ফেইলের সামনে আমরা শুড অথবা মাইট ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের আনসার হবে শুড ফেইল।